নমস্কার, গল্পচিত্রে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর লেখা ছোট গল্প পরশ পাথর অবলম্বনে নির্মিত সত্যজিৎ রায় পরিচালিত সিনেমা পরশ পাথর। 1958 সালে এই সিনেমাটি মুক্তি পায়। একটু কমেডি, অনেকটা ফ্যান্টাসি আর একটু প্রহসনের সংমিশ্রণে তৈরি এই সিনেমা। কলকাতার ডালহৌসি স্কোয়ারের দৃশ্যে শুরু এই সিনেমা। বিকেল 5টা, অফিস ছুটির সময়। সব চাকরিরত মানুষ বাড়ি ফিরতে ব্যস্ত। এরকমই একজন হলেন পরেশচন্দ্র দত্ত। অফিস লিফটের সামনে দাঁড়িয়ে একজন কলিগের সাথে তাকে কথা বলতে দেখা যায়। তিনি ছাঁটাইয়ের নোটিশ পেয়েছেন। বয়স 53 বছর। বাড়ি ফেরার সময় রাস্তায় তিনি একটি পাথর কুড়িয়ে পান। তার প্রতিবেশীদের ছোট ছেলে পল্টুর সঙ্গে তার বেশ স্নেহের সম্পর্ক। একটি পদ্য শোনানোর পরিবর্তে পল্টুকে পরেশবাবু ওই পাথরটি গিফট করেন। এই পদ্যটি গল্পে খুব ইম্পর্টেন্ট। সুকুমার রায় রচিত দৃঘাংশু গল্পটি হয়তো আপনারা পড়ে থাকবেন। যদি না পড়ে থাকেন তো পড়ে ফেলুন বা শুনে ফেলুন। এই গল্পে 4 লাইনের একটা পদ্য আছে। হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল চিটপটাং, মুশকিল আসান উড়ে মালি, ধর্মতলা কর্মখালি। বুঝলেন কিছু? যদি না বুঝে থাকেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি বুঝে যান তবে চটপট একটা সাইকিয়াট্রিস্ট দেখিয়ে ফেলুন। মেন্টাল হেলথের যত্ন নেওয়া কিন্তু প্রয়োজন। গল্পে ফিরি। একই চাকরি গেছে, আবার সেদিন ট্রাম বন্ধ, তার উপর আবার বৃষ্টি। অনেক দেরিতে বাড়ি ফেরেন পরেশবাবু। তার স্ত্রী জানতে চান অফিসে কি হলো। পরেশবাবু জানান মিটিং আছে বুধবারে। ছাই হবে, ওই মিটিংই হবে। অসন্তুষ্ট হন তার স্ত্রী। ঘরে বসে একটু রিল্যাক্স করছেন, হঠাৎ পল্টু দরজার কাছে এসে জ্যাঠামশাই জ্যাঠামশাই বলে চেঁচাতে থাকে। দরজা খুললে সে বলে তার একটা খেলনা কিরকম হয়ে গেছে। দেখে পরেশবাবু হেসে বলেন, গিল্টি করিয়েছিস? সে তখন বলেন, না, ওই পাথরটা সে অ্যাটম বোমের মতো মেরেছিল আর তারপরই খেলনাটা ওরকম হয়ে গেছে। অবিশ্বাসের সুরে, বটে, বলেন জ্যাঠামশাই। পল্টু চোখের সামনে করে দেখায়। পাথর ছুঁড়ে খেলনায় মারে আর সেটা সোনার হয়ে যায় সঙ্গে সঙ্গে। চমকে যান পরেশবাবু। ম্যাজিক পাথর, ম্যাজিক পাথর বলতে বলতে পাথরটা নিয়ে বেরিয়ে যায় পল্টু। পরেশবাবু পিছু ডাকলে দেব না, দেব না, দেব না বলে সে চলে যায়। পরেশবাবুর দোকানে গিয়ে অনেক চকলেট, লজেন্স, মার্বেল, পিস্তল সব কিনে পল্টুর জন্য নিয়ে যান। পরিবর্তে পাথরটা নিয়ে আসেন। ঘরে ঢুকে বিভিন্ন জিনিসে পাথরটা ঠেকিয়ে দেখতে থাকেন। দেখেন ধাতুর জিনিস এর ছোঁয়ায় সোনায় পরিণত হচ্ছে। প্রথমে প্রাণ খুলে হাসতে থাকেন, তারপর ধীরে ধীরে তা আনন্দের প্রাণ ফাটা কান্নায় পরিণত হয়। তার স্ত্রী ছুটে আসেন। বাড়ির ডোমেস্টিক হেল্প ভজা এসে তাকে দেখে খুব দুঃখিত ভেবে সেও দুঃখে কেঁদে ফেলে। এরপর দরজা বন্ধ করে স্বামী স্ত্রী কথা বলছেন, আর দরজার ফাঁক দিয়ে ভজা দেখার চেষ্টা করছে ব্যাপারটা কি। স্ত্রীকে বিভিন্ন জিনিস সোনায় পরিণত করে দেখাচ্ছেন পরেশবাবু, আর সেটা দেখে নেয় ভজা। ঘরের মধ্যে অনেক জিনিসই এখন সোনায় রূপান্তরিত। স্ত্রী জিজ্ঞেস করেন, সোনার ভরি এখন কত করে? 110 টাকা ভরি সোনা। স্ত্রী খুব খুশি, সব মিলে 8,000-এর বেশি তো হবেই। কিন্তু পরেশবাবু টেনশন করছেন। স্ত্রী বলেন, অমন করছো কেন? এ তো আর চোরাই মাল নয়। পরেশবাবু উত্তর দেন, তার চেয়েও সাংঘাতিক, আরো সাংঘাতিক, যখের ধন। স্ত্রী বলেন, তোমার মাতা, এ ভগবানের দান, তুমি কুড়িয়ে পেয়েছ, এতে দোষের কি? লোকে লটারিতে টাকা পায় না, তাদের কি সব ধরে ধরে হাজতে পড়ে? পরেশবাবু বলেন, তুমি বুঝতে পারছো না, লটারি নয় গিন্নি, পরশ পাথর, পরশ পাথর। যা হয় না হতে পারে না। যা হয়েছে হয়েছে, এই পাথরটি নিয়ে আর রাখবেন না, ফেলে দেবেন। হাত জোর করে ঠাকুরের ছবির সামনে দাঁড়িয়ে বলতে থাকেন, মা অপরাধ নিও না মা, আমি কালী গঙ্গার জলে ফেলে দেব। তার স্ত্রী বলেন, যা সোনা হয়েছে তা বিক্রি করলে 1010-এর মতো হবে, তাতেই তাদের চলে যাবে। তারা কাশি গিয়ে থাকবেন, আর এর টাকা যে তারা পাবেন তিনি আগেই জানতেন। কম আজ থেকে তার বাঁ হাতের তালু যে চুল করছিল। পরেশবাবু সোনা বিক্রি করতে যান। চোখে মুখে টেনশন, কিন্তু চেষ্টা করে যাচ্ছেন নর্মাল ভাবে বসে থাকার। বলেন, এইসব তার বৃদ্ধ প্রপিতামহের আমলের জিনিস, অর্থাৎ
বাবার 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 বাবার, হামারা দাদাজি কা দাদাজি। অযথা বেশি কথা বলতে থাকেন। বিক্রি করে টাকা নিয়ে তিনি ট্যাক্সিতে চড়ে বসেন। বলেন, আগে হাওয়া খাবো সর্দারজি, আজকের দিনটা বড় ভালো। ট্যাক্সিতে উঠে 7-5 ভেবে পরশপাথর ফেলে দেওয়ার চিন্তা জলাঞ্জলি দেন তিনি। তারপর দেখা যায় তিনি দাঁড়িয়ে স্যালুট করে আছেন, আর তার সামনে কুচ করে যাচ্ছে কিছু পুলিশের লোকজন। অ্যাজ কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি। 4 মাথার মোড়ে তার বিশাল মূর্তি। স্লোগান চলছে, আজ আমরা যার পবিত্র স্মৃতিরক্ষণের উদ্দেশ্যে এখানে এই প্রাঙ্গণে সমবেত হয়েছি, সেই কীর্তিমান বাংলার তথা ভারতের তথা এশিয়ার কৃতি সন্তান পরেশচন্দ্র দত্ত, ইত্যাদি ইত্যাদি। শুনতে শুনতে দেখা যায় তার মূর্তির জায়গায় তিনি নিজেই দাঁড়িয়ে ঘাড় নাড়ছেন। আর তারপরে তিনি চোখ খুলে দেখেন তিনি ঘুমিয়ে পড়েছিলেন আর সব স্বপ্ন দেখছিলেন। ট্যাক্সির জানলা দিয়ে একটা পরিত্যক্ত জায়গা দেখতে পাওয়া যায়, যেখানে পুরনো অদরকারি লোহার জিনিসের ঢের পড়ে আছে। নামেন সেখানে, কিছু লোহার বল নিয়ে বাড়ি ফেরেন। পরবর্তী সিনে দেখা যায় এবার তার স্বপ্ন সত্যি সত্যি পূরণ হচ্ছে। একটি সভায় তিনি চিফ গেস্ট, বক্তব্য রাখছেন সেখানে। এখন তিনি কথায় কথায় সোনার মেডেল উপহার দেন যাকে তাকে। তারপর 4 চাকায় চড়ে নিজের বহুতল বাড়িতে ফিরে আসেন। ঢোকেন অফিস ঘরে। সেখানে প্রিয়তোষ হেনরি বিশ্বাস নামে এক তরুণ কর্মরত ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। অফিসের দায়িত্ব তার উপরেই। এই প্রিয়তোষকে বড় স্নেহ করেন পরেশবাবু। প্রিয়তোষবাবুও যথেষ্ট খেয়াল রাখেন পরেশ দত্তের। জানা যায় এবার ইলেকশনেও দাঁড়াচ্ছেন পরেশবাবু। তার বক্তৃতার বক্তব্য থেকে কোথায় কত ডোনেশন দিতে হবে সবই দেখেন এই প্রিয়তোষ। প্রিয়তোষ জানান পরেশবাবুর একটা ককটেল পার্টির নিমন্ত্রণ আছে কৃপালু কাচরণ বাবুর বাড়িতে। খুব আনন্দের সাথে সম্মতি জানান পরেশবাবু। তারপর ভেতরের ঘরের দিকে যান। ঘরে ঢুকে তিনি দেখেন তার গিন্নি গান করছেন। তার জন্য সোনার হার গড়িয়ে এনেছেন তিনি। সত্যি এখন তারা রাজার হালে আছেন। আর ভজা, সে এখনো তাদের অল ইন ওয়ান হেল্পিং হ্যান্ড, কিন্তু এখন তার কাজ অনুযায়ী ড্রেস কোডও আছে। পরেশবাবু স্ত্রী এখন একটু ভয় পান। পরেশ দত্তের ভয় ডর ছুটে গেছে। এখন নিউজ পেপারে ছবিও বের হয় তার। স্ত্রী দুঃখ করে বলেন, এত টাকা হলো, সবই হচ্ছে, শুধু তীর্থে যাওয়াই হলো না। হবে হবে, সব হবে, জানান পরেশবাবু। পুরনো প্রতিবেশী পল্টু এদের কথা ভেবে মন খারাপ করেন তার স্ত্রী। এখনো সেখানকার কথা ভোলেননি দেখে অবাক হন পরেশবাবু। বলেন, ভুলে যাও পুরনো কথা। তারপর দেখা যায় প্রিয়তোষ প্রেম করছেন ফোনে। জানা যায় তিনি খ্রিস্টান হলেও তার প্রেমিকা হিন্দু। এই নিয়ে কিছু সমস্যা রয়েছে অন্য তরফের পারিবারিক দিক থেকে। প্রিয়তোষ জানান প্রয়োজন হলে হিন্দু হতেও আপত্তি নেই তার। এরপর ককটেল পার্টি। অতিরিক্ত মদ্যপানের ফলে হিতাহিত বুদ্ধির কিছুটা লোপ পায় পরেশবাবুর। মাতলামো করতে থাকেন তিনি। একজন তাকে কলার ধরে বেরিয়ে যেতে বলেন। তিনি রেগে যান। তার গায়ে হাত দেওয়া হয়েছে? তার নাম পরেশ দত্ত, কি করতে পারেন তিনি তারা জানে বলে পকেট থেকে পরশ পাথর বার করে সবার সামনে অন্য ধাতুকে সোনায় পরিণত করে দেখান। সবাই চমকে যায়। কেউ ভয়ে অজ্ঞান হয়ে যায়, কেউ বা ম্যাজিক ভাবে। তারপর তিনি ফিরে যান বাড়িতে। পরদিন যখন ঘুম ভাঙে তখন রাতের কথা মনে করে গুম হয়ে বসে থাকেন পরেশবাবু। মদ খাওয়ার জন্য রাগে গজগজ করতে থাকেন তার স্ত্রী। সব গয়না স্বামীর সামনে বের করে তিনি বলেন সব তার মিটে গেছে, কালই তিনি বাপের বাড়ি চলে যাবেন। সিন চেঞ্জ হয়ে প্রিয়তোষকে দেখা যায়। ফোনে কথা বলছে সে। ঘরে ঢোকেন পরেশবাবু। পাথরটার কেরামতি দেখান তাকে। চমকে যান প্রিয়তোষ। বুঝতে পারেন পাথরটাই তার সম্পত্তির সোর্স। কিন্তু পরেশবাবু এত বিচলিত কেন? পরেশবাবু বলেন, প্রিয়তোষ, দিন ঘনিয়ে এলো। এমন সময় কৃপালু বাবু দেখা করতে আসেন পরেশ দত্তের সাথে। তার দেখানো কেরামতিতে হওয়া সোনার পরখ করিয়েছেন তিনি। তা যে খাঁটি সোনা বুঝেছেন কৃপালু বাবু। তিনি ওই পাথরের ফর্মুলাটা চান। কালকের ব্যাপারটা উনি চেপে দেবেন। পরেশবাবু বেশ চাপে পড়ে যান।
জিজ্ঞাসা করেন, সংস্কৃত জানেন? সংস্কৃত? কৃপালু জিজ্ঞাসা করেন, ফর্মুলাটা কি সংস্কৃত মে আছে? অতি প্রাচীন রাসায়নিক ফর্মুলা। কৃপালু বাবু দেবনাগরী জানেন, বাংলাও জানেন একটু একটু। পরেশবাবু তাকে একটু বুঝিয়ে দিলেই হবে, বলেন কৃপালু বাবু। পরেশবাবু বলেন, আমি বলে দিচ্ছি, লিখে নিন, কিন্তু মাল মশলা সব আপনাকেই সংগ্রহ করে নিতে হবে। লিখতে শুরু করেন কৃপালু বাবু, বলতে শুরু করেন পরেশবাবু। হলদে সবুজ ওরাং ওটাং, এ বাংলা তো না আছে বাবুজি। পরেশবাবু গম্ভীর মুখে বলেন, আদি সংস্কৃত। হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল, ইটা ভি লাগবে। ইটটা কম, পাটকেলটা বেশি। ইট পাটকেল চিৎপটাং। তার ফর্মুলা জেনে নিয়ে চলে যাওয়ার সময় কৃপালুবাবু জিজ্ঞেস করেন, আমার পেট তো না খিঁচলেন পরেশ বাবু? লেগ পুল তো নেই কিয়া? আরে না 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 না, উত্তর দেন পরেশ দত্ত। ফর্মুলাতে কিছু গড়বড় হবে তো বহুত মুশকিল হয়ে যাবে পরেশ বাবু। কৃপালুবাবু চলে গেলে পরেশবাবু ভীষণ চিন্তায় পড়েন। তিনি পরদিন ভোরেই গিন্নিকে নিয়ে লিলুয়ায় তার শালার কাছে চলে যাবেন জানান প্রিয়তোষকে। সঙ্গে কিছু ক্যাশ টাকা আর গয়নাগাটি নিয়ে নেবেন। আর বাড়ি গাড়ি শেয়ার টেয়ার যা রইল সবই প্রিয়তোষের। চমকে যান প্রিয়তোষ, বলেন কি স্যার? পরেশবাবু জানান, তার দুটি অপগণ্ড ভাইপো ছাড়া আর কেউ নেই। আর প্রিয়তোষের তো লাগবে, সে তো বিয়ে থা করবে। লজ্জায় হাসেন প্রিয়তোষ। আরো লাখ তিনেক টাকার সোনা আছে তার কাছে। পরেশবাবু ভাবছেন সঙ্গে করে সোনাটা নিয়ে যাবেন আর পথে কোথাও ফেলে দেবেন। প্রিয়তোষবাবু পাথরটার বিষয়ে ইন্টারেস্ট দেখান। বলেন, সোনার বিষয়ে তিনি নির্লোভ, কিন্তু সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, তাই পরীক্ষা করে দেখতে চান কি কম্পোজিশন ওই পাথরটার। পরেশবাবু পাথরটা দিয়ে যান প্রিয়তোষকে। কৃপালু শেষ পর্যন্ত বুঝতে পারেন তাকে বোকা বানানো হয়েছে। খুব রেগে যান তিনি। পরের দিনে নিউজ পেপারে পরশ পাথরের কথা ছেপে বেরোয়। ভোরবেলাতে স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়েন পরেশবাবু। দাড়ি কামাচ্ছিলেন প্রিয়তোষ। এমন সময় ফোন বাজে অফিস ঘরে। প্রিয়তোষবাবুর প্রেমিকা হেমলতা তার সাথে সম্পর্ক ভাঙেন। উল্টো দিকে দেখা যায় পুলিশ ঢুকছে সেই বাড়িতে। অফিস ঘরে ঢুকেই দেখতে পাওয়া যায় সোফায় কেমন করে বসে গলায় বুকে হাত বোলাচ্ছেন প্রিয়তোষ। জানা যায় পরশ পাথরটা গিলে ফেলেছেন তিনি। হাতের কাছে সায়ানাইড ছিল না, পাথরটা ছিল। তাই মনের দুঃখে ওটা খেয়ে আত্মঘাতী হতে চেয়েছিলেন প্রিয়তোষ। অন্যদিকে পুলিশ সস্ত্রীক পরেশবাবুকে থানায় ধরে আনে। তাকে স্মাগলার বলে। চোরাই সোনার ব্যবসা করেন বলে দোষী করা হয় তাকে। কি করে ক্যালকাটা ব্যাংকের ছাঁটাই কর্মচারী 6.5 লক্ষ টাকার বাড়ি হাঁকায় জানতে চান পুলিশ অফিসার। পরশ পাথরের কথা তিনি বললে তাকে বিশ্বাস করা হয় না, তবুও বারবার বলায় অফিসার দেখতে চান পাথরটি। পরেশবাবু জানান তিনি সেটা তার সেক্রেটারিকে দিয়ে এসেছেন। সস্তায় কিছু লোহা কিনে তা থেকে সোনা করেছেন বলে জানান পরেশবাবু। এমন সময় থানায় ফোন বাজে। কথা বলে অফিসার জানান, আপনার সেক্রেটারি পাথরটি খেয়ে ফেলেছেন। চমকে যান পরেশবাবু। কেন? খিদে পেয়েছিল বোধহয়, ফরচুনেটলি চিবিয়ে খায়নি, গিলে খেয়েছে, উত্তর দেন অফিসার। প্রিয়তোষের এক্সরে করানো হচ্ছে। প্রয়োজন হলে অপারেশন করে বার করা হবে সে পাথর। স্মাগলিং এর চার্জে সশ্রম কারাদণ্ড হবে পরেশবাবুর, জানান অফিসার। পরেশবাবু গোড়া থেকে সব কথা বলতে থাকেন পুলিশ অফিসারকে। বলেন, লোভে পাপ, পাপে মৃত্যু জানেন তিনি, কিন্তু জীবনে কখনো সুখ ভোগ করেননি। তাই মৃত্যুর পূর্বে একটু ভালোভাবে বাঁচতে চেয়েছিলেন তিনি। তার সমস্ত সম্পত্তি এই সোনা থেকেই। তিনি চাঁদা আর ডোনেশনও অনেক দিয়েছেন, লোকের কোনোদিন খারাপ করেননি তিনি। ওদিকে ডাক্তারবাবু এক্সরে প্লেটে দেখান পাথর আটকে রয়েছে প্রিয়তোষের কোলনে। ইমিডিয়েটলি অপারেশন করে পাথরটা বের করতে বলেন ওইখানের পুলিশ অফিসার চ্যাটার্জি। ডক্টর জানান এখন সম্ভব নয় সার্জারি। পরশ পাথরের খবর রাতারাতি ছড়িয়ে পড়ায় সোনার দাম পড়ে যাওয়ার ভয়ে মানুষজন তাদের সোনা বিক্রি করতে লাইন দেয়। বেশ বড় সড়ো ঝামেলার সৃষ্টি হয়। সবাই তাদের সোনা বিক্রি করতে চায়।
ওদিকে পরের আরেকটা এক্সরেতে দেখা যায় পাথরটা ধীরে ধীরে গলে যাচ্ছে, হজম করে ফেলছে প্রিয়তোষ পাথরটা। ডাক্তারবাবু জানান আর 10 মিনিট, তারপরেই আর থাকবে না পাথরটা। অফিসার চ্যাটার্জি অবাক হয়ে জিজ্ঞেস করেন, পাথর হজম হয়? থানায় ফোন করে এই ঘটনা জানানো হয়। থানার অফিসার খুব রেগে যান, পরেশবাবুকে হাজতে ঢোকাতে নির্দেশ দেন। এমন সময় দেখা যায় টেবিলের ওপর রাখা সোনার বলগুলো ধীরে ধীরে লোহা হয়ে যাচ্ছে। পরশ পাথরের ছোঁয়ায় যত কিছু সোনা হয়েছিল তা আবার আগের অবস্থায় ফিরে আসতে শুরু করে। পরেশবাবু আর তার স্ত্রীর মুখে হাসি ফুটে ওঠে। অবাক হয়ে যান অফিসার। এবার আর কি অপরাধে তাদের হাজতে পুরবেন? কোথায় স্মাগলিং এর সোনা? প্রিয়তোষবাবু এক্সরে রুম থেকে খুব ভাবুক মুখে বেরিয়ে আসেন। একটা লোহার কারখানা করবেন ভাবছেন তিনি, বলে ছোট্ট একটা ঢেকুর তোলেন। তারপর সরি বলে বেরিয়ে যান। অফিসার চ্যাটার্জি ওখানেই বসে বলে ওঠেন, অ্যামেজিং কেস। এরপর দেখা যায় প্রিয়তোষ পরেশবাবু আর তার স্ত্রীর সাথে ঘোড়ার গাড়িতে চড়ে বসেছেন। পিছনে বসে রয়েছে ভজা। পরেশবাবু আবার চালককে বলেন, আগে একটু হাওয়া খাবো বাবা, আজকের দিনটা বড় ভালো। আর এখানেই শেষ হয় পরশ পাথর সিনেমা। পরের সপ্তাহে কিন্তু কিছুটা সময় বের করে রাখবেন, নিশ্চিন্দিপুরে যাব আমরা। অপুর বাড়ি? অপু দুর্গা? ঠিক ধরেছেন। আসছে পরের গল্প, সত্যজিৎ রায় পরিচালিত অপু ট্রিলজির প্রথম সিনেমা পথের পাঁচালী। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।